কংগ্রেস থেকে বিজেপি, রাজীব গান্ধী থেকে আজকের নরেন্দ্র মোদী, দিল্লির মসনদে যেই বসুক না কেন তাদের সবার কাছে শেখ হাসিনা ছিলেন সেই সোনার ডিম পাড়া হাঁস, যাকে হাতছাড়া করা মানেই নিজের পায়ে কুড়াল মারা। কারো কাছে তিনি দিদি, কারো কাছে বোন, আবার কারো কাছে তিনি ছিলেন একেবারে ঘরের মেয়ের মতো আপন। নিজের ঘরের মেয়ে বা পরীক্ষিত বন্ধুকে কি কেউ নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয় না। আর ভারত তো দিচ্ছেই না, বরং দিল্লি এখন শেখ হাসিনাকে নিয়ে এমন এক দাবার চাল চালছে যা ঢাকার নতুন শাসকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। শেখ হাসিনা কি তবে ভারতের কাছে কেবলই একজন সাবেক প্রধানমন্ত্রী, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক, ভূ রাজনৈতিক এবং গোয়েন্দা নথির গোপন অধ্যায়? আজ আমরা সেই পর্দার আড়ালের গল্পটাই আপনাদের শোনাবো। কেন ভারত তার চোখের মণিকে কোনো মতেই ঢাকার হাতে তুলে দেবে না? এর পেছনে কি শুধুই বন্ধুত্ব, নাকি নিজের পিঠ বাঁচানোর স্বার্থ? ভারত ও শেখ হাসিনার সম্পর্কটা আজকের নয়, এটা অনেকটা রক্তের সম্পর্কের মতো, তবে সেটা রাজনৈতিক রক্ত। ৭৫-এর সেই ভয়াল রাতে যখন তিনি সব হারিয়েছিলেন, তখন এই দিল্লি তাকে পরম মমতায় বুকে টেনে নিয়েছিল, তাকে আশ্রয় দিয়েছে, ভাত কাপড় দিয়েছে, এমনকি দেশে ফেরার রসদও জুগিয়েছিল। সেই ৮০ দশকের নয়া দিল্লির পান্ডারা রোডের বাসা থেকে শুরু করে ২০২৪ সালের অজিত ডোভালের গোপন বৈঠক, এই দীর্ঘ যাত্রাপথে শেখ হাসিনা ভারতের কাছে হয়ে উঠেছেন সবচেয়ে নির্ভরযোগ্য বাজি। দিল্লির সাউথ ব্লকের প্রতিটি ইট, প্রতিটি গোয়েন্দা কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন শেখ হাসিনা তাদের জন্য কি করেছেন। উলফা দমন থেকে শুরু করে ট্রানজিট সুবিধা, ভারতের 7 সিস্টার্সকে শান্ত রাখতে হাসিনার অবদান দিল্লি চাইলেও অস্বীকার করতে পারবে না। এই কৃতজ্ঞতার ঋণ কি এত সহজে শোধ হয়? তাই তো আজ যখন ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে হাঁকডাক শুরু হয়েছে, তখন দিল্লি মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা কি চাইলেই এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির ফাইল হাতে ধরিয়ে হাসিনাকে বিমানে তুলে দেবে? না, ভারত সেটা করছে না এবং অদূর ভবিষ্যতে করবেও না। কারণটা খুব সহজ, কারণ নয়াদিল্লি জানে এই মুহূর্তে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো মানে তাকে সোজা ফাঁসের কাষ্ঠে বা নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী যে প্রশ্নটা তুলেছেন সেটা ফেলনা নয়। ভারত কি এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে যা তাদের দীর্ঘদিনের বিনিয়োগকে ধুলোয় মিশিয়ে দেবে? এখানে চলে আসে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতির আসল খেলা। ভারত নিজেকে সব সময় বিশ্বমঞ্চে একটি মানবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জাহির করতে পছন্দ করে। এখন সেই ভারত যদি হুট করে একজন বয়স্ক সাবেক প্রধানমন্ত্রীকে, যিনি তাদের দীর্ঘদিনের বন্ধু, তাকে এমন একটি সরকারের হাতে তুলে দেয় যারা তার মৃত্যুদণ্ড চাইতে পারে, তবে বিশ্বের কাছে ভারতের বিশাল হৃদয়ের বেলুনটা ফুটে যাবে। এটা ভারতের স্বচ্ছ ভাবমূর্তিতে এমন একটা কালির দাগ ফেলবে যা মোদী সরকার এই মুহূর্তে কিছুতেই মেনে নেবে না। দিল্লি সেই ঝুঁকি কেন নেবে? তবে এর চেয়েও বড় জটিলতা লুকিয়ে আছে দিল্লির মনের ভেতরে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ যেমনটা বলেছেন, হাসিনাকে ফেরত দেয়া মানে হলো নিজের শত্রুকে নিজের হাতে শক্তিশালী করা। ভারত কি বোকা? নিশ্চয়ই নয়। শুধু আইন বা চুক্তি নয়, রাজনৈতিক বাস্তবতাও ভারতের হাত পা বেঁধে রেখেছে। গত 1 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তাল হয়েছে, তাতে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের সখ্যতা এবং ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের প্রকাশ্য ক্ষোভ, এই সব কিছুই দিল্লির জন্য অশনি সংকেত। দক্ষিণ এশিয়ায় ভারত তার দাদাগিরি বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ যদি হাতছাড়া হয়ে যায় তবে সেই দাদাগিরিতে বড়সড় ধাক্কা লাগবে। এমন পরিস্থিতিতে দিল্লি খুব মেপে মেপে পা ফেলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিচ্ছে, খেয়াল করলে দেখবেন সেখানে কোনো নাটকীয়তা নেই। তারা খুব কৌশলে শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার কথা বলছে। মানে হলো, তোমরা যা খুশি করো, কিন্তু আমাদের স্বার্থে আঘাত দিও না। তারা জানে আজ যদি তারা হাসিনার বিপক্ষে যায় তবে ভবিষ্যতে বাংলাদেশে তাদের আর কোনো বন্ধু অবশিষ্ট থাকবে না। আপনারা দেখছেন গল্প নিউজ। ভিডিওর এই পর্যায়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ সত্যের পেছনের সত্যটা আমরাই তুলে ধরি।
এবার আসা যাক প্রত্যর্পণ চুক্তির কথায়। কাগজে কলমে ভারত ও বাংলাদেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিতেই এমন সব ফাঁকফোকর রাখা হয়েছে যা দিয়ে ভারত চাইলে হাসিনাকে আজীবন জামাই আদরে রেখে দিতে পারবে। চুক্তিতে বলা আছে, যদি অপরাধটি রাজনৈতিক হয় তবে ফেরত দেয়া বাধ্যতামূলক নয়। আর শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে, ভারত খুব সহজেই সেগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে ট্যাগ দিয়ে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাবে। তাছাড়া ভারত খুব ভালো করেই জানে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সাময়িকভাবে ক্ষমতাচ্যুত হলেও তারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবারতন্ত্র বা ডাইনাস্টি পলিটিক্স কখনো পুরোপুরি মাঠ ছাড়ে না। আজ যে দল গর্তে ঢুকেছে, কাল তারা ফিনিক্স পাখির মতো জেগে উঠবে না, এর গ্যারান্টি কে দেবে? মাইকেল কুগেলম্যানের মতো বিশ্লেষকরাও এই কথায় স্মরণ করিয়ে দিচ্ছেন। তাই ভারতের কাছে হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে হলো ভবিষ্যতের জন্য একটা দরজা খোলা রাখা। আজকে যারা ঢাকার ক্ষমতায়, তাদের উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু হাসিনাকে হাতে রাখা মানে হলো প্রয়োজনে এই কার্ডটি ব্যবহার করে ঢাকার উপর চাপ সৃষ্টি করা। ভারত জানে আগামী নির্বাচনের পর কি হবে কেউ জানে না, তাই আজকের এই বৈরী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হলেও পুরনো বন্ধুকে একেবারে ছুঁড়ে ফেলা যাবে না। এই ব্যালেন্সিং গেম বা ভারসাম্য রক্ষার খেলায় দিল্লিকে মাঝখানে আটকে রেখেছে। ভারত যে হাসিনাকে ফেরত পাঠাতে চাইছে না, এর পেছনে আরও কিছু স্তর আছে। এগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু বাস্তব রাজনীতিতে এগুলোই আসল নিয়ামক। প্রথমত, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বিজেপি সরকার যতই শক্তিশালী হোক, তাদেরও ভোট ব্যাংকের দিকে তাকাতে হয়। শেখ হাসিনাকে ভারত সবসময় দেখেছে বাংলাদেশে হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায়ের রক্ষাকর্তা হিসেবে। এখন মোদী সরকার যদি সেই রক্ষাকর্তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তবে ভারতের হিন্দুত্ববাদী ভোটাররা সেটা ভালোভাবে নেবে না। কংগ্রেস সহ বিরোধী দলগুলো তখন মোদী সরকারকে দুর্বল এবং বিশ্বাসঘাতক বলে আক্রমণ করবে। কোনো সরকারই চাইবে না ভিনদেশি কোনো ইস্যুর জন্য নিজের দেশের ভোটে টান পড়ুক। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন, মানবাধিকার ইস্যুতে ভারতকে ইদানিং বেশ চাপে রেখেছে। কানাডায় শিখ নেতা নির্জর হত্যাকাণ্ডে অভিযোগ নিয়ে ভারত এমনিতে বেকায়দায় আছে। এমন সময়ে যদি তারা একজন আশ্রিত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেয়, তবে সেটা তাদের গ্লোবাল সাউথের নেতা হওয়ার স্বপ্নে আঘাত আনবে। ভারত দেখাতে চায় তারা তাদের বন্ধুদের বিপদে ফেলে পালায় না। এটা তাদের এক ধরনের শক্তির প্রদর্শনী। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা বিবেচনা। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বিরোধী শক্তিগুলো এখন চাঙ্গা। জামায়াতে ইসলামী বা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলোর উত্থান ভারতকে তটস্থ করে রেখেছে। বাংলাদেশ অস্থির হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সেও তার আঁচ লাগবে। এই অস্থিরতার ভয়েই ভারত হাসিনাকে তাদের সেফটি ভালভ হিসেবে হাতে রাখতে চায়। দিল্লি পাগল হতে পারে, কিন্তু এতটা নির্বোধ নয় যে নিজের শত্রুকেই বিজয়ের মালা পরিয়ে দেবে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর নথিতে স্পষ্ট লেখা আছে, হাসিনাবিহীন বাংলাদেশ মানেই ভারতের জন্য এক অনিশ্চিত গন্তব্য। এই অনিশ্চয়তা ভারতের কাছে সবচেয়ে অপছন্দের শব্দ। পঞ্চমত, দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ। দিল্লি বুঝে গেছে হাসিনাকে যদি তারা ফেরত দেয়, তবে বাংলাদেশের বর্তমান সরকার সেটাকে তাদের বিশাল বিজয় হিসেবে প্রচার করবে, আর সেই বিজয়ের জোয়ারে তারা ভারতকে আরও কোণঠাসা করে ফেলবে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে ঢাকা এখন ইসলামাবাদের দিকে ঝুঁকছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই নতুন প্রেম দিল্লিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। এমন অবস্থায় ভারত এমন কোনো কাজ করবে না যাতে তাদের হাত আরও দুর্বল হয়। তাই ঢাকা থেকে যতই চাপ আসুক, যতই গ্রেফতারি পরোয়ানা জারি হোক, কিংবা ইন্টারপোলের রেড নোটিশের ভয় দেখানো হোক, ভারত হাসিনাকে ফেরত পাঠানোর ঝুঁকিটা আদতে নেবেই না। হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে শুধু একজন ব্যক্তিকে বাঁচানো নয়, বরং বাংলাদেশে ভারতের হারিয়ে যাওয়া প্রভাব পুনরুদ্ধারের একটা ক্ষীণ সম্ভাবনাকে বাঁচিয়ে রাখা। তাই যারা ভাবছেন কাল পরশুই হয়তো হাসিনাকে হ্যান্ড করা পরিয়ে ঢাকায় আনা হবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। দিল্লির দাবার চাল বোঝা এত সহজ নয়। তারা আপাতত চুপ করে থাকবে, হজম করবে, কিন্তু নিজেদের খুঁটি হাতছাড়া করবে না। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর দিল্লির অভিধানে বন্ধু ত্যাগ শব্দটা নেই, যদি না তাতে তাদের নিজেদের স্বার্থে বড় কোনো আঘাত লাগে।
আর এই মুহূর্তে হাসিনাকে আগলে রাখাটাই ভারতের সবচেয়ে বড় স্বার্থ। আপনাদের কি মনে হয়, ভারত কি শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করবে, নাকি হাসিনাকে দিয়েই ভবিষ্যতে নতুন কোনো চাল চালবে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর রাজনীতি ও ভূ রাজনীতির এমন সব অজানা গল্প ও বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।